আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আসিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গোলের খেলা ফুটবল, গোল করতে হবে। বাংলাদেশ দলের, বাংলাদেশ ফুটবল দলের ন্যাশনাল টিমের ইতিহাসে আমাদের প্রজন্ম অন্তত যেন বিগেস্ট ম্যাচ দেখার অপেক্ষায়। টিকিটের জন্য হাহাকার, সবাই টিকিট খুঁজছে যে কিভাবে টিকিট ম্যানেজ করা যায়, কিভাবে খেলা দেখা যায়, মাঠে গিয়ে খেলা দেখা যায়, জাতীয় স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা যায়। নতুন রূপে নতুন আঙ্গিকে যে স্টেডিয়াম আবার ফিরেছে, সেখানটায় বাংলাদেশের খেলা সিঙ্গাপুর এগেইনস্টে দেখা যায়। টিকিটের হাহাকার। আমি ক্রিকেটের মানুষ, ক্রিকেট নিয়ে অনেক বেশি রিপোর্ট করি। আমার কাছেও মোটামুটি 50 জন আবদার করেছে টিকিটের জন্য, ভাই একটু ম্যানেজ করে দেন। ভাই আমার সত্যি কোনো কানেকশন নাই, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যাদের সাথে কানেকশন আছে এত ভাব বেড়ে গেছে যে এদের সাথে কথা বলাটাও এখন মোটামুটি একটা পাপের পর্যায়ে পড়ে যায়। সেটা বিষয় না, যারা টিকিট পাবে মাঠে গিয়ে খেলা দেখবে, 25-26 হাজার মানুষের বেশি মাঠে ঢুকতে পারবে না। বাকিরা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখবে, টেলিভিশনে খেলা দেখবে। আগামীকালের দিনটা রাত পোহালেই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটাই যেন একটা উৎসবের দিন। ঈদের পরে 10 তারিখে কবে এই দুই দল মাঠে নামবে সেটার প্রিপারেশন মোটামুটি সবাই সেরে রেখেছে ভাই। সবাই সেরে রেখেছে সেই প্রিপারেশন। এবং আপনারা জানেন যে লম্বা সরকারি ছুটি রয়েছে, সবাই বাসায় থাকবে। বিশ্বাস করুন, যত বড় প্রোগ্রামসই থাক না কেন ঈদের, ভাবিরা টেলিভিশনের চ্যানেল চেঞ্জ করার যতই চেষ্টা করুক না কেন, এন্ড অফ দ্য ডে ভাইদের হাতে রিমোট থাকবে, অন্তত বাংলাদেশ যতক্ষণ সিঙ্গাপুর এগেইনস্টে খেলবে। একটা ম্যাচকে ঘিরে কত হাহাকার টিকিটের জন্য, কত স্বপ্ন আকাশচুম্বী জয়ের জন্য। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায়, বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে একটা বিশাল কিক পাবে, সিরিয়াসলি বিশাল কিক পাবে। এখন পর্যন্ত বাংলাদেশ, এই যে নতুন প্রজন্মের উত্থানের কথা আমরা বলছি, সেই উত্থানের শুরুটা হয়েছে, স্পন্সর পাচ্ছে বাফুফে, কিন্তু গোল দিয়ে ম্যাচ জিততে পারা ওই আবহটা কিন্তু আমরা ওইভাবে পাই নাই। ভুটানের এগেনস্টে বাংলাদেশ জিতে, সেটাকে কেউ কাউন্টই করছে না। এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা ভারতের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলেছে। ওই ম্যাচে বাংলাদেশ পয়েন্ট খুইয়েছে বা পয়েন্ট ভাগাভাগি করেছে। সিঙ্গাপুর তাদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে। এই ম্যাচটায় যে দল জিতবে, যেহেতু গ্রুপ থেকে একটা দলই চূড়ান্ত পর্বে খেলবে, তারা নিঃসন্দেহে এগিয়ে যাবে। এবং বাংলাদেশ যদি জিতে যায়, বিশ্বাস করুন, ফুটবলে যে কিকটার কথা আমি বলছি সেটা এত লম্বা হবে, এত জোরালো হবে, আনবিলিভেবল হাইটে আমাদের ফুটবল যাওয়া সম্ভব। আলোচনায় রয়েছে পরের ম্যাচ, এবং এই পরের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হাইপটা আসলে কেন? হাইপের কারণ ভাই, অনেকগুলো তারকা রয়েছে বাংলাদেশ দলে এই মুহূর্তে। একসময় আমরা শুধুমাত্রই জামাল ভুঁইয়া কেন্দ্রিক ভাবতাম, চিন্তা করতাম। এই ছেলেটা সেই ডেনমার্ক থেকে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে শুধুমাত্র দেশের হয়ে খেলবে দেখে চলে এসেছিল, শুরুটা করেছিলেন। এরপর আমরা হামজা চৌধুরীকে পেয়েছি, বাংলাদেশের ফুটবলে বিগেস্ট স্টার। সমিত সোম যোগ হয়েছেন, ফাহমিদুল যোগ হয়েছেন। বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান ফুটবলাররা, ক্লাব লেভেলে কিংবা ন্যাশনাল টিমের রাডারে থাকা ফুটবলাররা বাংলাদেশের সেই সবুজ পাসপোর্ট নিয়ে দেশের হয়ে দেশের জার্সিতে খেলার জন্য ঢাকা শহরে এই মুহূর্তে অবস্থান করছে। তাদের নিয়ে গড়া যে দল, কাবরেরা সেই দল, তারা সিঙ্গাপুরকে ঠেকিয়ে দেবে এই প্রত্যাশা, এই স্বপ্ন দেখাটা তো ভাই ভুলের কিছু না। ঈদ যেন শেষ হচ্ছে না, এবং 10 তারিখে বাংলাদেশ যদি জিতে যায়, এই ঈদ সহজে শেষ হবে না। এটা রেশ আরো অন্তত 7 দিন থাকবে। প্রশ্ন আছে, বাংলাদেশকে জিততে হলে গোল করতে হবে। গোলটা করবেন কি? হামজা চৌধুরী পজিশন নিয়ে যদি আমরা কথা বলি, খুবই ইন্টারেস্টিং। কিন্তু তিনি এই মুহূর্তে মিডফিল্ডে খেলছেন, উপরে উঠে গোল দিচ্ছেন। আবার যখন প্রয়োজন পড়ছে, ভারত ম্যাচের কথা একটু রিকল করুন, নিচে নেমে গিয়ে একদম পুরোপুরি ডিফেন্স লাইন কিভাবে ক্লিয়ার করা দরকার সেই কাজটা করছেন। গোলকিপিংটাও যদি তাকে করানো হয় ওরকম সিচুয়েশন, আই থিঙ্ক হামজা চৌধুরী ইজ রেডি ফর দ্যাট। আমরা যদি খেয়াল করি, ফাহমিদুল, তার ইনক্লুশন নিয়ে অনেক আলোচনা ছিল, তাকে খেলানো না খেলানো নিয়ে অনেক প্রশ্ন ছিল। ফাইনালি আমরা খেয়াল করেছি যে ফাহমিদুলের অভিষেকটাও হয়ে গেছে। হামজা 2 ম্যাচ খেলে ফেলেছেন, গোলও পেয়ে গেছেন, কিন্তু সমিত সোম তিনি কোথায় খেলবেন? সেন্ট্রাল মিডফিল্ডে খেলেছেন, তিনি যে ক্লাবের হয়ে কানাডায় খেলেছেন সেখানটায়। ন্যাশনাল টিমের রাডারে থাকা এই ফুটবলারের প্রতি বাংলাদেশ জাতীয় দলের ভক্তদের, যারা ফুটবলে খবরটা রাখেন, ইভেন কাবরেরার টার্গেটটাই হচ্ছে তিনি যেন স্কোরার হতে পারেন, অন্তত স্কোর করাতে পারেন। এখন তিনি পছন্দ করেন, তার ফেভারিট পজিশন যেটা, সেটা হচ্ছে সমিতের নাম্বার 8। তিনি কি নাম্বার 8-এ খেলবেন, হামজার পাশাপাশি খেলবেন, নাকি তিনি একটু ওপরে খেলবেন? এটা একটা প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর যদি আমরা খোঁজার চেষ্টা করি, তাহলে আমার কাছে যেটা মনে হয়,
যে কাবরেরা, তিনি ডেফিনেটলি সমিত সোমকে উপরে খেলাবেন, স্কোরিং এর জায়গাটায় খেলবেন, বক্স টু বক্স থেকে আরো একটু বক্সের কাছে যাওয়ার চেষ্টা করবেন, এবং হামজাদের, ফাহমিদুলদের বাড়ানো বলকে কিভাবে গোলে রূপান্তর করা যায় ভরসাটা বাংলাদেশ ম্যানেজমেন্ট, কোচিং ডিপার্টমেন্ট রাখতে চায় সমিতের উপর। ডিফেন্সে বাংলাদেশের জমাট আমরা বলতে পারি এই মুহূর্তে, সেখানটায় রয়েছেন তপু বর্মন, সেখানটায় রয়েছেন সাদউদ্দিন, সেখানটায় রয়েছেন তাজউদ্দিন। মোটামুটি ডিফেন্স লাইনে এদের সাথে যে কোনো সময় পিছিয়ে গিয়ে রোল প্লে করার জন্য রয়েছেন আমাদের মেগাস্টার হামজা চৌধুরী। মাঝখানে মিডফিল্ডে যদি সমিত সোম অ্যাড হন, যদি এখানে প্রশ্ন নেই, তিনি হোপফুলি কোনো অসুস্থতা বা ফুড পয়জনিং এ আক্রান্ত হবে না ম্যাচের আগ মুহূর্তে, তিনি খেলবেন মিডফিল্ডে। সমিত যদি মিডফিল্ডে খেলেন তাহলে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, ফাহমিদুল অ্যাড হয়েছে লাস্ট ম্যাচে, এদিন সমিত খেলবেন, হামজা খেলবেন, বাদ পড়বেন কে? 5 জন এর আগে আমরা দেখেছিলাম লাস্ট ম্যাচে, সেখানটায় সোহেল ছিলেন, ফাহমিদুল ছিলেন, জামাল ছিলেন, কাজেম ছিলেন, এদের মধ্যে থেকে তো একজনকে আউট হতে হবে। সেই জায়গায় সবচেয়ে বেশি যে নামটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে কাজেম। বাট আমি মনে করি এই ফুটবলারের মধ্যে কিছু একটা আছে। বড় দলে খেলেন নাই, সম্ভবত পুলিশ এফসির ফুটবলার, কিন্তু যেভাবে তিনি মেক করতে পারেন, বিল্ড করতে পারেন, তার খেলা যারা টুকটাক দেখেছে ইন্টারনেটে অথবা মাঠে গিয়ে, আমার কাছে মনে হয় যে তার কোয়ালিটি অনুযায়ী কাজেম হাইলাইটেড না, কোয়ালিটি অনুযায়ী তাকে নিয়ে আলোচনা হয় না, কথা হয় না, কোয়ালিটি অনুযায়ী তাকে খেলানো হয় না, সামটাইমস বাদ দেওয়াটা খুব সহজ হয়ে যায়। সো ওই জায়গাটায় যদি আমরা খেয়াল করে দেখি, আমার কাছে মনে হয় যে ওই যে পারসেপশন ওয়াইজ প্রথম যে স্টার্টিং যে লাইন আপ থাকবে, সেই লাইন আপে বাদ পড়ার ক্ষেত্রে কাজেমের নামটা আসাটা খুব বেশি আমার কাছে মনে হয় প্রবল সম্ভাবনা রয়েছে। এই ম্যাচের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা হতে যাচ্ছে, সিঙ্গাপুর এমন একটা প্রতিপক্ষ যার বিপক্ষে, যে দলের বিপক্ষে আলটিমেটলি বাংলাদেশ তাদের ইন্টারন্যাশনাল ফুটবলের পথ চলার একদম শুরুর দিককার ম্যাচ খেলেছিল, মারদেকা কাপ 73। কাজী সালাউদ্দিন সবশেষ বাফুফে প্রেসিডেন্ট গোল করেছিলেন 6ষ্ঠ মিনিটে, বাংলাদেশকে জিতানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ড্র করে। এরপর আমরা দেখেছিলাম 2015-তে, সেখানটায় নাসিরের গোলে 4র্থ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত 2-1 গোলে পরাজিত হয়। বাংলাদেশ সিঙ্গাপুর এই দুই দল যখন মুখোমুখি হবে, তখন কিন্তু ইতিহাসকে রিকল করা যথেষ্ট আমার কাছে মনে হয় এলিমেন্ট রয়েছে। তার থেকেও বড় এলিমেন্ট হতে পারে, বাংলাদেশ যদি ন্যূনতম ব্যবধানে এই ম্যাচটা জিতে যায়, তাহলে বাংলাদেশের ফুটবলের হাইপ একটা অন্য জায়গায় চলে যাবে। হামজা চৌধুরীরা, সমিত সোমরা, ফাহমিদুলরা, এরপর আরো যারা মোটামুটি বাক্স পেট্রা নিয়ে রেডি হচ্ছেন, পাসপোর্ট করে দেশের জার্সিতে খেলবেন, সবুজ পাসপোর্টটা লাগবে, সেই তারা দেশের ফুটবলকে কোথায় নিয়ে যেতে পারে, আমার কাছে মনে হয় সেই পারার পথে একটা বিশাল কিক পাবে আগামীকালের ম্যাচে বাংলাদেশ যদি জিততে পারে। পুরো গ্যালারি তাদের পক্ষে, যারা টিভি স্ক্রিনে খেলা দেখবেন সবাই তাদের পক্ষে। বিশ্বাস করুন, বাংলাদেশ জিতে গেলে কালকে সারা বাংলাদেশে, সারা ঢাকা শহরে একটা ফাটাফাটি লেগে যাবে। অনেক দিন পর স্পোর্টস উন্মাদনায় ফাটবে পুরো দেশ। এক্সপেকটেশনস ফর দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন।